হ্যালো, আজ আমরা পারমাণবিক বর্ণালী নিয়ে আলোচনা করব। উপযুক্ত অবস্থায় কোনো পরমাণুকে যদি আমরা উদ্দীপিত করি তাহলে সেটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো নিঃসরণ ঘটাবে। এই যে তরঙ্গদৈর্ঘ্যের আলোটা আমি পেলাম সেইগুলো যে বর্ণালী সৃষ্টি করবে তাকে আমরা বলছি নিঃসরণ বর্ণালী। ওকে, এবং যখন সেটা শীতল অবস্থায় থাকবে তার মধ্যে দিয়ে যদি আমি সাদা বর্ণের আলো পাঠাই দেখা যাবে সে ওই নির্দিষ্ট বর্ণের আলোকে শোষণ করেছে। ওই বর্ণালীকে, যে বর্ণালী সাদা আলো পাঠানোর পর যে বর্ণালীটা আমরা পাবো তাকে আমরা বলছি শোষণ বর্ণালী। তো আজকে আমরা পারমাণবিক বর্ণালী আলোচনা করছি। তো চলো শুরু করি পুরো ডিটেলসে কেন নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোয় সে নিঃসরণ ঘটায়। রাদারফোর্ড তার পরমাণু মডেল যেটা দিয়েছিলেন সেই পরমাণু মডেলে দেখা গিয়েছিল ত্রুটি ছিল। কি ত্রুটি? তিনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন পরমাণু মডেলে তাতে বলা হয়েছিল যে কোনো কক্ষপথে ইলেকট্রনটা পরিক্রমণ করবে, তা কিন্তু হচ্ছিল না। তার ফলে যে ইলেকট্রোডাইনামিক্স তড়িৎ গতিবিদ্যার এটা বিরুদ্ধ আচরণ করছিল। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাওয়ার কথা ছিল, কিন্তু যখন বোর এই মডেল প্রকাশ করলেন পরমাণু মডেল তখন কিন্তু এই যে ঘটনাটার ব্যাখ্যাটা পাওয়া গেল কেন একটি পরমাণু থেকে বর্ণালী পাওয়া যায়। কি বলেছিলেন তিনি? বলেছিলেন যে একটা নিউক্লিয়াস অংশ ছিল, তার চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন পরিক্রমণ করে। ধরো এটা 1 নম্বর কক্ষপথ, n = 1, এটা n = 2, এটা n = 3, এরকম কক্ষপথে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে। যখন 2 নম্বর কক্ষপথ থেকে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে আসবে ঠিক তখনই সে আলোক তরঙ্গ নিঃসরণ ঘটাবে। ওকে, আচ্ছা, এই প্রত্যেকটা কক্ষপথের শক্তির পরিমাণটা কিন্তু নির্দিষ্ট। এই প্রত্যেকটা কক্ষপথে শক্তির পরিমাণটা কিন্তু নির্দিষ্ট। কি ছিল তার সূত্রটা? ছিল E = -13.6/n² ইলেকট্রন ভোল্ট। n কি? কক্ষপথ সংখ্যা। এবারে আমি বললাম যে উত্তেজিত করা হচ্ছে কাকে? পরমাণুকে, বা উদ্দীপিত করা হচ্ছে উপযুক্ত অবস্থায়। উদ্দীপিত করা হচ্ছে, উদ্দীপিত, আমরা উদ্দীপিত ভাষাও বলতে পারি, উদ্দীপিত করা হচ্ছে। ওকে, এই যে উদ্দীপিত করা হচ্ছে এটা কিভাবে করা হতে পারে? হতে পারে তাকে তাপ দিয়ে উদ্দীপিত করা হতে পারে, হতে পারে তার মধ্যে দিয়ে তড়িৎ চালনা করে তাকে উদ্দীপিত করা হতে পারে, বিভিন্ন উপায়ে উদ্দীপিত করা হতে পারে। উদ্দীপিত করলে কি হবে না, ওই পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা পৌঁছবে। এইবার সে যে ধরো একটা ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে ছিল, সে 2 নম্বর বা 3 নম্বরে এলো। এইবারে সে 3 নম্বরে পৌঁছানোর পর সে কি করতে পারে? সে 2-এ ফিরে যেতে পারে। এবারে এই যে শক্তি স্তর, দেখো এই সূত্রটা ফলো করলে E1 বা E2 এর মধ্যে যত শক্তি স্তর, E1 is less than E2 is less than E3, অর্থাৎ যত উচ্চ কক্ষপথে যাবে তত শক্তি স্তরটা বেশি। n এর মানটা বাড়ছে, n এর মানটা বাড়ছে মানে 13/6 এর মানটা কমছে, সামনে আছে মাইনাস চিহ্ন, তাহলে কি হচ্ছে? এর মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? এর ভ্যালুটা দেখো -13.6/n²। তাহলে n যত 1, 2, 3 যত এই নিচের টার্মটা হরটা আস্তে উত্তর বাড়ছে তত এই মানটা কমছে। তাহলে এই মানটা কমছে মানে মাইনাসে কমছে, মানে সেটার ক্ষেত্রে উত্তর শক্তি স্তরটা বা শক্তিটা বাড়ছে। অর্থাৎ যত বেশি কক্ষপথে যাবে তত শক্তিটা বেশি। তাহলে এখান থেকে ইলেকট্রনসটা এখানে এসেছিল, যাই হোক 3 থেকে যদি 2-এ ফিরে যায়, বা 3 থেকে সরাসরি আবার ধরো 1-এ ফিরে গেল, তাহলে এই সময় যে শক্তির পার্থক্যটা হচ্ছে, অর্থাৎ যখন 3 থেকে 2-এ যাচ্ছে বা 3 থেকে 1-এ যাচ্ছে, এদের শক্তি স্তরের যে পার্থক্য, সেই শক্তি সম্পন্ন তরঙ্গদৈর্ঘ্যের বা কম্পাঙ্কের আলো সে কিন্তু নিঃসরণ ঘটাবে। ক্লিয়ার? কেন উত্তেজিত হলো?
যখন উদ্দীপিত হলো, উদ্দীপিত একটা বিশিষ্ট বকায়ে উপযুক্তভাবে উদ্দীপিত করতে হবে, যার ফলে যে কোনো অবস্থায় যে বিশেষভাবে বিশেষ বা উপযুক্তভাবে কিন্তু উদ্দীপিত করতে হবে, উপযুক্ত পদ্ধতিতে। তুমি যে কোনোভাবে তাপ দিলে সে কি নিঃসরণ ঘটাবে? তা কিন্তু নয়। কখন নিঃসরণ ঘটাবে আরও ক্লিয়ারলি বোঝো। সেই পরিমাণ এই যে ইলেকট্রন, যেটা 1 নম্বর কক্ষপথে ছিল বা 2 নম্বরে ছিল বা 3 নম্বরে ছিল, সে যখন পরের উদ্দীপিত স্তর বা তারপরের উদ্দীপিত স্তরে যাবে, তখনই যদি এই দুটো কক্ষপথের শক্তির পার্থক্যটা পরিমাণ শক্তি সে পায়, নাহলে এর মাঝের কোনো শক্তি স্তরে গিয়ে সেইখানে দাঁড়াবে এমনটা নয়। ক্লিয়ার হলো আমার কথাটা? তাই কথাটা বলা হচ্ছে উপযুক্তভাবে উদ্দীপিত করা হলে। ক্লিয়ার? তাহলে উপযুক্তভাবে উদ্দীপিত করলে একটি পরমাণু সে কি করে? নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর নিঃসরণ ঘটায়। এর ফলে যে বর্ণালী পাবো তাকে আমি নিঃসরণ বর্ণালী বলবো। ওকে, ক্লিয়ার? বলবে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এবারে দেখো, আমরা এই যে শক্তি স্তরের পার্থক্যটা পাচ্ছিলাম, ধরো শক্তি ই কতটা শক্তি পাবে, ধরো আমি ধরে নিচ্ছি 3 থেকে 1-এ গেছে, তাহলে ই ইজ ইকাল টু E3 মাইনাস E1, এই শক্তির পার্থক্যটা। এই শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসরণ করবে, ধরো hc/λ, এদের শক্তি স্তরের পার্থক্যে যে হচ্ছে যে তরঙ্গটা সে নিঃসরণ করছে তার শক্তিটা যদি ই হয়, তাহলে ই ইজ ইকাল টু hc/λ, hc/λ এই তরঙ্গ। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাই, আমরা একদম পার্টিকুলার ক্ষেত্রে হাইড্রোজেনের এই বর্ণালীর কনসেপ্টে চলে আসবো। তাই আমরা ইকুয়েশনটা লিখছি, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাবো দ্যাট ইজ ইকাল টু আর ইন্টু 1/n1 এর স্কোয়ার মাইনাস n2 এর স্কোয়ার, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা পাবো। এখানে আর কি বলছি আমরা? রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ ধ্রুবক, ওকে, রিডবার্গ ধ্রুবক। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে দেখো, আমি যে কথাটা বারবার বলছি, উপযুক্ত কেন? ক্লিয়ার হলো। উদ্দীপিত করা হচ্ছে, ক্লিয়ার হয়েছে। নির্দিষ্ট কেন? কারণ আমি এই পার্থক্যের যে শক্তি স্তরের, এই দুটো স্তরের যে শক্তির পার্থক্য, সেই শক্তির পার্থক্যর সম্পন্ন শক্তি সম্পন্ন তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় তরঙ্গই সে কিন্তু নিঃসরণ ঘটাবে। তাই নির্দিষ্ট বলছি, তার মাঝের কোনো শক্তি হবে না, মানে এইখান থেকে এতটাতে যে শক্তির পার্থক্য সেটাই, তাই নির্দিষ্ট। এটা কিন্তু নির্দিষ্ট, তার মাঝের কিন্তু হবে না, এই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট। এবারে আমরা এইরকম প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে এইরকম উত্তেজিত অবস্থা থেকে যখন সে তার নর্মাল স্টেটে, গ্রাউন্ড স্টেটে বা নর্মাল স্টেটে আসবে, তখনই সে কিন্তু চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিঃসরণ করছে, নিঃসৃত করছে। এবারে ঠিক উল্টোটাই আমি বলতে পারি, যখন সাদা তরঙ্গের দৈর্ঘ্যের আলো, সাদা আলো যখন ওর মধ্যে দিয়ে পাস করবে, যদি সেই পরমাণুটা শীতল অবস্থায় থাকে, তাহলে সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে সে কী করবে? কালো কালো রেখা দেখা যাবে, যাকে শোষণ বর্ণালী বলছি। ওকে, আজ আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে সবথেকে সরলতম একটি পরমাণু, তার ক্ষেত্রে আমরা যে বর্ণালীগুলো পাওয়া যায়, সেই বর্ণালীর একটি বর্ণালী গুচ্ছে আমরা একটা পাই, সেই বর্ণালী গুচ্ছ নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই বর্ণালীগুলো কোন কোন শ্রেণীতে পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করব। এক্ষেত্রে 5টি বর্ণালী নিয়ে আমরা আলোচনা করব। 5টা শ্রেণীতে আমরা ভাগ করেছি। এই 5টা শ্রেণীর মধ্যে 5 জন আবিষ্কারকের নাম হিসাবে এই শ্রেণীগুলোকে আমরা বলি। ওকে, তাহলে বোর্ডটা ক্লিয়ার করে তার তো হাইড্রোজেন এই বর্ণালীগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে 5 জন আবিষ্কারক যে বর্ণালী পেয়েছেন, তাদের আবিষ্কারকের নাম হিসাবে যে শ্রেণীটা পাওয়া যায় তাকে আমরা বলছি 5টা শ্রেণীতে ভাগ করছি। যেমন লিমেন্স শ্রেণী, হাইড্রোজেন বর্ণালী পুঞ্জ, বর্ণালী রেখা, হাইড্রোজেনের বর্ণালী রেখা, এটা নিয়ে আমরা বিশ্লেষণ করছি। হাইড্রোজেনের বর্ণালী বা রেখা গুচ্ছ, বর্ণালী রেখা গুচ্ছ। ওকে, প্রথম আসছে লিমেন, তার নাম অনুসারে হয়েছিল। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, আমরা এটাকে গ্রাউন্ড স্টেট বলছি। n ইজ ইকাল টু 1, 2, 3, 4, 5 একে নিলাম। n ইজ ইকাল টু 2, n ইজ ইকাল টু 3, n ইজ ইকাল টু 4, n ইজ ইকাল টু 5। 5টি
রেখা বর্ণালী গুচ্ছ আমরা পেয়েছি। এক্ষেত্রে 5টি হাইড্রোজেনের রেখা বর্ণালী গুচ্ছ আমরা পেয়েছি। কীরকম? যে কোনো স্তর থেকে যদি একে আসে সেক্ষেত্রে যে বর্ণালী পুঞ্জটা বর্ণালী রেখাটাগুলো পাচ্ছি সেই রেখাটাকে আমরা লিমেন সিরিজ বলছি। কি বললাম কথাটা? তাহলে তরঙ্গদৈর্ঘ্য n1/λ যে তরঙ্গদৈর্ঘ্যের পাবো সেক্ষেত্রে কি হচ্ছে, রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু কোন স্তরে আসছে, যে কোনো স্তর থেকে, ধরো 1 থেকে এলো, 2 থেকে এলো, 3 থেকে এলো, 4 থেকে এলো, 5 থেকে এলো, এই এর ফলে অর্থাৎ 2 থেকে 1 এলো বা 3 থেকে যে কোনো অবস্থা থেকে যদি 1 আসে, যে রেখাটা পাবো সেই রেখাটা সেই বর্ণালীটাকে আমরা লিমেন শ্রেণী বা বলছি, লিমেন শ্রেণী। ওকে, তাহলে এটা আসছে কত না 1, ওকে, বাই n স্কোয়ার। n এর মান কত হতে পারে? n এর মান 2 টু ইনফাইনাইট, 2 থেকে অসীম পর্যন্ত যে কোনো কক্ষপথ থেকে আসতে পারে। ওকে, এবারে আসছি বামার। বামার শ্রেণী কি বলছে? বামার শ্রেণী বামার যেটা তৈরি করেছিলেন তিনি বলছেন যে কোনো অবস্থা থেকে যখন 2 আসে, এই 2 ধরো 3 থেকে 2 এলো, 4 থেকে 2 এলো, 5 থেকে 2 এলো, ইনফাইনাইট থেকে 2 এলো, তখন যে শ্রেণীটা আমরা পাচ্ছি তাকে আমরা বলছি বামার শ্রেণী। দ্যাট ইজ 1/, এটা 2a স্কোয়ার বাই 1/n স্কোয়ার। এখানে n কত না 3 নম্বর থেকে ইনফাইনাইট পর্যন্ত যে কোনো স্তর থেকে আসতে পারে, তাকে বলছে বামার শ্রেণী। ওকে, এবার আসছি প্যাশন। প্যাশন শ্রেণী, যে বর্ণালীটা পাওয়া যাচ্ছে, রেখাগুচ্ছ পাওয়া যাচ্ছে, তার ক্ষেত্রে বিভিন্ন আবিষ্কারকের নাম হিসাবে আমরা শ্রেণী বলছি। এক্ষেত্রে কোন শ্রেণীতে আসছে? এক্ষেত্রে ফিরে আসছে 3-এ, এক্ষেত্রে ফিরে আসছিল 2-এ, এক্ষেত্রে ফিরে আসছিল 1-এ, তাকে আমরা বলছি 1/λ ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/3 স্কোয়ার বাই 1/n এর স্কোয়ার। ওকে, এক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 4 টু ইনফাইনাইট যে কোনো প্যাশন। ওকে, এবার আসছে ব্র্যাকেট। ব্র্যাকেট শ্রেণী, এক্ষেত্রে ফিরে আসছে কোথায়? n ইজ ইকুয়াল টু 4-এ, তাহলে 1/λ ইজ ইকুয়াল টু r 1/4 এর স্কোয়ার বাই 1/n স্কোয়ার। n ইজ ইকুয়াল টু 5 টু ইনফাইনাইট। ওকে, ফন্ড। এবারে আসছি ফন্ড শ্রেণী, আরেকটা শ্রেণীর কথা পড়বো, সেটাকে বলছি ফন্ড। এক্ষেত্রে n ইজ ইকুয়াল টু 5, তাহলে 1/, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 5-এ যখন ফিরে আসবে তার উপরের স্তর থেকে, তাহলে 1/λ ইজ ইকুয়াল টু 1/5 এর স্কোয়ার বাই 1/n স্কোয়ার। এক্ষেত্রে n কত হবে? 5-এর উপরে 6 টু ইনফাইনাইট। ওকে, তাহলে 5টা শ্রেণীর কথা আমরা পড়লাম, লিমেন সিরিজ, বামার সিরিজ, এই প্যাশন, ব্র্যাকেট, ফন্ড। আশা করি ক্লিয়ার হয়েছে এই ইকুয়েশনগুলো। এখান থেকে যে কনসেপচুয়াল প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে কি, আমরা লিমেন শ্রেণী কত থেকে কত অবধি এবং এটা কোন শ্রেণীর মধ্যে পড়বে। প্রশ্নটা কি শোনো, সাধারণত এই জায়গাটা থেকে মিড লেভেলে যে প্রশ্নটা থাকে তা হলো যে এই যে লিমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফন্ড, এই যে শ্রেণীগুলো হাইড্রোজেনের ক্ষেত্রে সবথেকে সরলতম অবস্থায় আমি এই 5টা বর্ণালী রেখা বা বর্ণালী শ্রেণী পেয়েছি, শ্রেণী তৈরি করেছি, সেই শ্রেণীগুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিঃসরণ করছে, সেটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে এটা আমাদের প্রশ্নে থাকে। কনসেপ্টটাকে বুঝে নিতে হবে। ওকে, দেখো আমরা এই কনসেপ্টটাকে যদি থিওরিটিক্যালি বুঝবার চেষ্টা করি, কোনো অবস্থায় বোর্ড এক্সামে যদি থাকে, তাহলে কয়েকটা কনসেপ্ট একটু মাথার মধ্যে রাখতে হবে, মনে রাখতে হবে। 1, রিডবার্গ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত? 1.09 ইন্টু 10⁷ মিটার। ওকে, আচ্ছা, আরেকটা রিলেশন, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। খেয়াল রাখবো, 1 অ্যাংস্ট্রম ইজ ইকাল টু 10⁻⁻10
মিটার। ওকে, যখন ল্যামডাটাকে ফাইন্ড আউট করব প্রত্যেকটা ক্ষেত্রে, তখন দেখো ভ্যালুটা ল্যামডা উপরে হলো 1/r, তাহলে 1/r এর ভ্যালুটা কত হচ্ছে আমরা দেখব। যদি হয় এটাকে ভাগ করলে হয় 0.192.9 ইন্টু 10⁻⁻7 মিটার। ওকে, এবারে মিটারকে তুমি যদি ন্যানোমিটারে নিয়ে যাও তাহলে কত হবে? 10⁹ দিয়ে গুণ করছো, 9 দিয়ে গুণ করলে আসবে 91.2 ন্যানোমিটার হচ্ছে, এটা সমান। ওকে, তো এটাকে যদি আমি ন্যানোমিটারে নিয়ে যাই তাহলে দেখো 10⁹ দিয়ে আমি মাল্টিপল করব, তাহলে দুটো পয়েন্ট এদিকে চলে আসবে, 10⁻2 থাকছে এটা। এটাকে যদি আমি অ্যাংস্ট্রমে করতে যাই 10⁻3 দিয়ে করবো, দ্যাট ইজ ইকুয়াল টু 912 অ্যাংস্ট্রম। ওকে, এই ডাটাটা কিন্তু খুব কাজে লাগবে আমাদের ক্ষেত্রে। ওকে, দেখো এবারে বলছি লিমেন সিরিজ। লিমেন সিরিজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য কত হতে পারে? লিমেন সিরিজের ক্ষেত্রে n ইজ ইকাল টু 2 এবং সর্বোচ্চ n ইজ ইকাল টু আলফা হতে পারে, আসছে 1 এ। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? 1/λ ইজ ইকাল টু r ইন্টু 1/1/1/2² তার মানে 4। তাহলে দাঁড়াচ্ছে এক্ষেত্রে r 4 - 1/4, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4/3 ইন্টু r। ওকে, আচ্ছা, আর একটা দাঁড়াবে যখন n ইজ ইকাল টু ইনফানাইট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1/λ ইজ ইকাল টু r ইন্টু 1/1 মাইনাস 1/ইনফিনিটি মানে ইনফিনিটি, দ্যাট ইজ ইকাল টু 1/λ ইজ ইকাল টু r, দ্যাট ইজ ল্যামডা ইজ ইকাল টু 1/r। এইখানটাতে ভুল হয়েছে, ভুল। ওকে, দেখো তাহলে কোনটা ম্যাক্সিমাম হচ্ছে? দুটো তরঙ্গদৈর্ঘ্য আমরা পাচ্ছ, এটা একটা সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন অবস্থান থেকে, মানে 2 থেকে, এটা ইনফানাইট থেকে। কোন মানটা বেশি হচ্ছে, এইটা না এইটা? দেখো 4/3 ইন্টু 1/r, 1/r এর ভ্যালু কত? 912। 4/3 দিয়ে গুণ করছে মানে 1 পয়েন্ট সামথিং, তার মানে এইটার ল্যামডাটার মানটা বেশি, দ্যাট ইজ যখন জাস্ট ওপরেরটা থেকে আসছে তখন ম্যাক্সিমাম, যখন একদম ইনফানাইট থেকে আসছে তখন হচ্ছে মিনিমাম। ক্লিয়ার হলো আমার কথাটা? না ক্লিয়ার হলো না? আমি কি বললাম, যদি লিমেন সিরিজের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত হবে সেটা যদি ফাইন্ড আউট করতে বলে বা যে কোনো সিরিজের বলে, তাহলে লিমেন সিরিজের ক্ষেত্রে আমরা একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারবো। দেখো লিমেন সিরিজ মানে আসছে কোনটাতে? একে। কত থেকে আসতে পারে? 2 আইদার ইনফানাইট, তাহলে 2 থেকে যখন আসছে তখন ম্যাক্সিমাম ল্যামডা হচ্ছে, যখন ইনফানাইট থেকে আসছে তখন মিনিমাম ল্যামডা হচ্ছে। অর্থাৎ যে কোনো সিরিজের যদি ম্যাক্সিমাম বলে, যে লেভেলে আসছে, ধরো ব্রাহ্মার 2 এ আসছে, 3 থেকে এলে ম্যাক্সিমাম, ইনফানাইট থেকে এলে মিনিমাম। ওকে, তাহলে এই দুটো ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে কি কত মান বেরোচ্ছে। দেখো ম্যাক্সিমাম মিনিমামটা কত হচ্ছে, ম্যাক্সিমাম মিনিমামটা কত হচ্ছে, ম্যাক্সিমাম মিনিমামটা, তাহলে ইজিক্যাল টু 4/3 ইন্টু অ্যাংস্ট্রম যদি করি, ল্যামডার আর এর 1/r এর মান 912, দ্যাট ইজ ইজিক্যাল টু, এটাকে কাটাকাটি করো তাহলে 8 4 36/3, দ্যাট ইকুয়ালস টু 1216 অ্যাংস্ট্রম। আর ল্যামডা মিনিমাম is equal to 1/r, that is equal to 912 অ্যাংস্ট্রম। তাহলে লিমেন সিরিজের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ কত হচ্ছে? 912 টু 1216 অ্যাংস্ট্রম। ক্লিয়ার হচ্ছে? মিনিমামটা কত হচ্ছে? 912, ম্যাক্সিমামটা কত হচ্ছে? 1216। এবং এই লেভেলের মধ্যে যে কোনো হতে পারে না, তাও হবে না। কি হবে? একদম স্টেপ 912 পর
কত হবে, যেটা যেহেতু 2 থেকে ইনফাইনাইট তার আগেরটা, অর্থাৎ ইনফাইনাইটের আগেরটা, বা ম্যাক্সিমামের তারপরে নিচেরটা কত হবে, এইটা যখন 2 থেকে আসছে একটা হলো দ্যাট ইজ 12 16, 2 থেকে যখন আসছে লিমিট সিরিজে, আবার 3 থেকে যখন আসবে যে তরঙ্গ দৈর্ঘ্য পাবো সেটাই কিন্তু পাবো, তার মাঝের কিন্তু কোনো তরঙ্গ দৈর্ঘ্য পাবো না। তাই বলেছি আমরা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কিন্তু পাচ্ছ। ক্লিয়ার হয়েছে? এবারে এই যে লিমিট সিরিজটা পাচ্ছ, এটা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম সিরিজ তোমরা ক্যালকুলেট করতে পারবে, ক্যালকুলেটটা নিজেরা খুব সুন্দরভাবে করতে পারবে। আরও একটা করে দেখাবো এবং সেক্ষেত্রে দেখবো কি হচ্ছে। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এবারে যদি আমরা বামার সিরিজ দেখে নিই, বামার সিরিজ কি হচ্ছে, কত থেকে আসবে, যদি আমরা 3 থেকে আসে তাহলে ম্যাক্সিমাম হবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, এইখানটাতে করবো ম্যাক্সিমাম ভ্যালুটা, আমরা বোর্ডে এই জায়গাটা রেখে করছি কারণ এটা আমাদের ক্ষেত্রে কাজে লাগে। ম্যাক্সিমামটা কত হবে, তাহলে 1/λ ম্যাক্স, ওকে, ইজ ইকাল টু আর, 2 আসছে 2 স্কোয়ার, কত থেকে ম্যাক্সিমাম হতে পারে তার জাস্ট উপরেরটা, তাহলে 3 থেকে 3 স্কোয়ার ইজ ইকাল টু আর 1/4 মাইনাস 1/9, 9 5, তাহলে 5/36, তাহলে আর 5/36, তাহলে ল্যামডা ম্যাক্স সমান পাচ্ছ 36/5 ইন্টু 1/r, ওকে, 1/r। এটাকে যদি আমরা করে নিই কি হবে, 1/r এর ভ্যালু কত, 1/r এর ভ্যালু 912, দেখো 912 অ্যাংস্ট্রমে বের করলে, ওকে। তাহলে এক্ষেত্রে দাঁড়াবে কত, এক্ষেত্রে দাঁড়াবে 5/36 ইন্টু 5 একে 5, 4 5 8 40, 2 40, 2 4, এটা মাল্টিপল করলে যা অ্যাংস্ট্রম হচ্ছে, ওকে। আর 1/λ মিন ইজ ইকাল টু দাঁড়াবে 4 ইন্টু 1/r, দেখো স্টেপ জাম্প করলাম, এটা থাকবে না এই টার্মটা, তাহলে 1/4 আর ইন্টু, তাহলে উল্টে দিলে 1/λ মিন ইজ ইকাল টু আর ইন্টু 1/4 মাইনাস 1/ইনফাইনাইট স্কোয়ার, তার মানে r/4, তাহলে ল্যামডা মিন ইজ ইকাল টু আর ইন্টু 1/4, দ্যাট ইজ ইকাল টু 4 ইন্টু 912 অ্যাংস্ট্রম, ওকে। তাহলে হচ্ছে 8 4 36 অ্যাংস্ট্রম, ওকে, 3 অ্যাংস্ট্রম। তাহলে এটা হচ্ছে গিয়ে 3648 থেকে এইটাকে মাল্টিপল করলে 912, তো এখানটাতে মাল্টিপল করলে দাঁড়াবে 6567 অ্যাংস্ট্রম, ওকে। দেখো তাহলে বামার সিরিজ বেরিয়েছে। এইবারে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আশা করি খুব সহজে তোমরা ক্যালকুলেট করতে পারবে, তবে এত কমপ্লিকেটেড না মনে রেখে শুধু এই লেভেলটা খেয়াল রাখো, কারণ আমাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে এই জায়গাটা। নোট ডাউন করে নাও এবং নোট ডাউন করে নিয়েছো আশা করি, তাহলে এই জায়গাটা খুব কাজে, যদি মিটারে বলে, যদি ন্যানোমিটারে ক্যালকুলেট করতে বলে, যদি অ্যাংস্ট্রমে বলে, আমি অ্যাংস্ট্রম দিয়ে দেখিয়েছি। এইবার বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের দিকে প্রশ্ন করা হলো যে তোমাকে এই যে সিরিজগুলো পেয়েছো তুমি, লিমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, এই যে সিরিজগুলো পাচ্ছ, সেই সিরিজের লিমেন সিরিজ বেরিয়েছে 912 থেকে 1216 অ্যাংস্ট্রম, এইটা কোন শ্রেণীতে পড়বে, অর্থাৎ এটা কি ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা প্রশ্ন। বা বামার সিরিজ বের করেছে এটা কি ধরনের, এইটা দেখো আমরা একটা টেবিল দেখে নিই, আমরা আশা করি এই জায়গাটাতে আমাদের ক্ষেত্রে আমরা হয়তো জানি এই জায়গাটা খেয়াল রাখবো, সেটা হচ্ছে গিয়ে দৃশ্যমান আলো 4000 নিয়ার অ্যাবাউট 4000 থেকে 8000। তাহলে দেখো বামার সিরিজটা কিন্তু দৃশ্যমান আলোক শ্রেণীর মধ্যেই পড়ছে, 4000 নিয়ার অ্যাবাউট 3600 থেকে এটা, ওকে। আমি 3টে শ্রেণীর কথা বলছি, এই 3টের মধ্যেই 5টা ব্যান্ড থাকবে, 5টা শ্রেণী থাকবে। কীরকম, যেমন ধরো আলট্রাভায়োলেট, এটা 37.5 থেকে 4000 অবধি, 4000 অ্যাংস্ট্রম অবধি যদি থাকে, সেই রেঞ্জটা হচ্ছে কি আলট্রাভায়োলেট রে,
ওকে, আচ্ছা এবার হচ্ছে কি ভিজিবল লাইট। ভিজিবল লাইট সাধারণত আমরা জানি 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, যদি তার মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো সেই শ্রেণীটা। দেখো এই দুটো শ্রেণী কিন্তু দুটোর মধ্যে পড়ে যাচ্ছে আমাদের। আমরা দেখো দেখো লিমেন সিরিজ যেটা পেয়েছি 912 থেকে 1216 অ্যাংস্ট্রম এই রেঞ্জের মধ্যে থাকছে। তাহলে আমরা এই লিমেন সিরিজটা কোন শ্রেণীর মধ্যে পড়বে? আলট্রাভায়োলেট, অতি বেগুনি রশ্মি। ওকে, আবার যদি বলি ব্রামার সিরিজ, সেটা এই শ্রেণীটা ব্রামার শ্রেণীটা কোন শ্রেণীর মধ্যে, কোন আলো নিঃসরণ করবে? ভিজুয়াল লাইট, দৃশ্যমান আলো। ওকে, এইবারে আরেকটা হচ্ছে কি, যদি আমরা দেখি যে আমাদের ক্ষেত্রে আরেকটা শ্রেণীর এর ঠিক পরের উপরে এবং নিচে ইনফ্রারেড, যার ক্ষেত্রে হয় 8 × 10⁻³ করলাম, মানে 8000 করলাম, থেকে 3 × 10⁻7 এই অ্যাংস্ট্রমের মধ্যে যদি থাকে তাহলে সেটা কিন্তু অতি অবলোহিত রশ্মি, ইনফ্রারেড। এবং এই যে শ্রেণীটা প্যাশন নিজেরা যদি করো, ব্র্যাকেট যদি করো এবং ফন্ট যদি করো, যদি তোমরা নিজেরাই এই কনসেপ্টটা বুঝে গিয়ে থাকো, তাহলে এই শ্রেণীটা, এই যে তিনটে শ্রেণী, এটা কিন্তু এই ইনফ্রারেড অতি অবলোহিত রশ্মির মধ্যেই কিন্তু পড়বে। ক্লিয়ার হলো আশা করি কনসেপ্টটা। ক্যালকুলেশনটা কিভাবে করবে এবং খুব সহজে কিভাবে করবে, আমরা যে আর এবং 1/r এর অ্যাংস্ট্রম, ন্যানোমিটার এবং মিটারের যে ভ্যালুটা বলেছি সেই ভ্যালুগুলো খেয়াল রাখলে এই জাতীয় প্রশ্ন, অর্থাৎ যদি বলে এই রেঞ্জটা কোন রেঞ্জে কত তরঙ্গ দৈর্ঘ্যে থাকবে, তা আমি আশা করি ক্যালকুলেট করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।